আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সময় আপন গতিতে চলছে। সন্ধ্যায় তারা ব্যাগপত্র গুছিয়ে কক্সবাজারের বাসে উঠল। মেহেরাব অনলাইনে টিকিট বুক করে রেখেছে। রুদ্র আলিশা আসেনি এখনো। আরোহী মেঘ এক সিটে বসেছে। তাদের সামনের সিটে মেহেরাব, রাখি, পেছনটায় অর্ণব বসেছে। মেঘ অধীর আগ্রহে বসে আছে কখন আলিশা আসবে আর তাকে দেখবে সে। ভেতরে যেন উত্তেজনা একটু বেশি মেঘের। তার ভাবনা বেশিক্ষণ যায়নি। এরই মাঝে রুদ্র বাসে প্রবেশ করলো। তার পেছন দিয়ে একটা মেয়ে। মেঘ আরোহীকে হালকা ধাক্কা দিয়ে বলল, ইনি তাহলে আলিশা আপু? আরোহী আলিশার দিকে এক নজর তাকিয়ে বলল, আলিশা আপু যে, কেমন আছো? আরোহীর কথায় আলিশা মুচকি হাসল। অতঃপর বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আচ্ছা, তুমি আরোহী না? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি আরোহী। আলিশা হাসল। রাখি মেহেরাবের সাথে কুশল বিনিময় করে রুদ্রের পাশের সিটে বসে পড়ল আলিশা। পাশের সারোর মেঘের সোজা সিটে তারা বসেছে। মেঘ আলিশাকে পর্যবেক্ষণ করছে। মেয়েটা দেখতে মাশাআল্লাহ, রুদ্র স্যারের পছন্দ আছে বলতে হবে। এতে মেঘের চোখ ফিরছে না আলিশার থেকে। তার 20 মিনিট পর বাস ছেড়ে দিল। মেঘ কখনো বাইরে তাকিয়েছিল, কখনো বা রুদ্র আলিশার খুনসুটি দেখছিল। মনের মাঝে বিষাদের ছোঁয়া যেন আরো প্রগাঢ় হতে লাগলো। এই অনুভূতি, এই মায়া কবে কেটে যাবে? কবে আমি সাধারণ হব, আগের মেঘে ফিরে যাব? রুদ্র কেউ না আমার, তার ভালোবাসার মানুষ আছে, সে তো আমায় নিয়ে ভাবে না। তাহলে আমি কেন তাকে নিয়ে এত ভাবি, কেন কষ্ট পাই? রুদ্র আলিশার দিকে তাকিয়ে কথাগুলো ভাবলো মেঘ। তার পাশে বসা আরোহী ব্লুটুথ দিয়ে গান শুনছে। এত এত ভাবনা মেঘের চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কেউ দেখার আগে তা মুছে নিল মেঘ। বেহায়া অনুভূতি, ভুল মানুষের প্রতি না এসে সঠিক মানুষটার প্রতি আসলে কি খুব ক্ষতি হতো? হৃদয়ে ঝোড়ো হাওয়া বইছে। খুব মন চাইছে রুদ্রর সাথে একটু কথা বলতে, কিন্তু কিভাবে? রুদ্র দূর থেকে সুন্দর, আর আমি কল্পনাতে তাকে নিয়ে সুখী। সারি সারি ঝাউবন, পাহাড়, ঝর্ণা, বালুর নরম বিছানা এবং বিশাল সমুদ্র সৈকত, বঙ্গোপসাগরের নীল জলরাশি আর শো শো গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের আর এক নাম কক্সবাজার সমুদ্র সৈকত। সকাল 8টায় তারা সবাই এসে পৌঁছলো কক্সবাজার। নিজেদের বুক করে রাখা রিসোর্টে উঠল। সবাই যে যার মতো ফ্রেশ হয়ে নাস্তা করে শুয়ে পড়ল। আরোহী, আলিশা, মেঘ এক রুমে। মেঘ ফ্রেশ হয়ে একটা কুর্তি পরিধান করলো। আরোহী ঘুমাচ্ছে। তাদের পাশের রুমে অর্ণব, রুদ্র, রাখি, মেহেরাব এক রুমে। আলিশা ফ্রেশ হয়ে ব্যালকনির দিকে গেল। তার পেছন দিয়ে মেঘও সেখানে উপস্থিত হলো। আলিশা কারোর সাথে চ্যাটিং করছে। মেঘ পেছন থেকে আসতেই আলিশা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। মনে মনে কয়েকটা গালি দিল মেঘকে। সাথে মেজাজের 12টা বেজে গেছে আলিশার। ছোট্ট করে বাই লিখে মেসেঞ্জার থেকে বেরিয়ে এসেছে সে। তাকে দেখে মেঘ বলল, পাশাপাশি রুমেই তো আপু, গিয়ে দেখা করে আসো। শুধু শুধু মেসেজ করে কতটুকু শান্তি পাইবা? তার চেয়ে দেখে এসে শান্তিতে ঘুম দাও একটা। না, আসলে রুদ্রকে না, আমার একজন ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, আমি ভুল বুঝলাম। মাথা নাড়ালো আলিশা। তার সামনের সোফায় বসলো মেঘ। আলিশা মেঘকে দেখে বুঝলো গল্প করতেই বসেছে। আলিশারও মন সায় দিল মেঘের সাথে গল্প করার। তুমি মেহরাবের বোন না? হুম। রুদ্র বলেছে। কখন? বাসে। ও আচ্ছা। আলিশার সাথে টুকটাক কথা বলছে মেঘ। তাদের লাভ স্টোরি শোনার জন্য বসেছে মেঘ। মেঘের এমন আগ্রহ দেখে আলিশাও বলতে শুরু করলো, রুদ্রর সাথে আমার দেখা হয় একটা বিয়ে বাড়িতে, সেখান থেকে তার নাম জানি। তারপর অনেক খোঁজাখুঁজি করে আইডি সংগ্রহ করি, এভাবে আমাদের কথা বলা শুরু। একসময় তো ভালোবাসায় রূপ নাই, সম্পর্কের অনেক দিন হলো, তবে কিছু ধোঁয়াশা জিনিস আজও পরিষ্কার হলো না। মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই আমি। কি ধোঁয়াশা জিনিস আপু? এই রুদ্রকে নিয়ে।
মেঘ ভাবছে হয়তো রুদ্রের ফ্যামিলি। আলিশা ভাবছে রুদ্রের প্রতি ফিলিংস দিনকে দিন অবনতি হচ্ছে, হয়তোবা তৃতীয় জনের আগমনে। দুজনে ভাবনা বিরতি ঘটল যখন আলিশা বলল, ঘুম আসছে প্রচুর, চলো ঘুমাবে। মেঘ সাই দিয়ে ভেতরে গেল। আলিশা সোফায় শুয়ে পড়েছে, মেঘ আরোহীর পাশে। বিকেলের দিকে তারা সবাই সমুদ্র পাড়ে গিয়েছে, সেখানে ঘোরাঘুরি পিক তোলা এসবের মাঝে কেটেছে। সন্ধ্যার দিকে তারা বুফিতে নাস্তা করে বাইরে বের হয়েছে। সন্ধ্যায় সমুদ্রের পাড়ে তারা সবাই হাঁটছে, সেখানে ছোট্ট করে লাভ শেপে বেলুন দিয়ে সাজানো। তার মাঝ বরাবর আলিশা দাঁড়িয়ে আছে। সবার সামনে আলিশাকে হাঁটু গেড়ে প্রপোজ করে রুদ্র। সবাই খুশিতে হাততালি দেয়। রাখি ভীষণ এক্সাইটেড, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। মেঘ তাদের প্রপোজ করা দেখছিল, সবার সাথে বাসায় সেও হাসছিল। সেখানে ঘোরাঘুরি করে তারা রিসোর্টের দিকে এগোলো। রিসোর্টের গার্ডেনে রাখা বেতের চেয়ারে সবাই গোল হয়ে বসলো। আলিশা মেঘ পাশাপাশি বসা, তাদের সামনে রুদ্র এবং অর্ণব বসা। তারা কথা বলছে গুরুত্বপূর্ণ কিছু নিয়ে। তার মধ্যে রুদ্র একটা বক্স বের করলো। মেঘ এক্সাইটেড হয়ে তাকিয়ে আছে। রুদ্র ডায়মন্ডের রিংটা হাতে নিয়ে মেঘের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হতেই মুচকি হাসে রুদ্র। মেঘের মনে হচ্ছে রিংটা তাকে পরাবে। রুদ্র হাত এগিয়ে দিতেই মেঘ নিচের হাত বাড়াতে যাবে, তখন আলিশা রুদ্রর হাতে হাত রাখলো। রুদ্র হাসি মুখে আলিশাকে রিংটা পরিয়ে দিল। তখন অর্ণব বলল, একটা গার্লফ্রেন্ড থাকলে আমিও রুদ্র ভাইয়ের রুলস ফলো করতাম। তার কথার জবাবে আলিশা বলল, মেঘ আছে ভাইয়া, প্রবলেম কোথায়? মেঘকে বানিয়ে নিন না। আলিশার কথায় রুদ্র মেঘের দিকে তাকায়। মেয়েটার মুখটাও কালো মেঘে ছেয়ে গেছে। তখন রুদ্র আমতা আমতা করে বলল, তার দরকার নেই। রুদ্রর কথায় আলিশা বলল, আহা, তুমি প্রেম করবা আর দুজন সিঙ্গেল ব্যক্তিকে মিঙ্গেল বানাতে অসুবিধা বা প্রবলেম কোথায়? আলিশা, সেটা না। আসলে মেঘের উচিত এখন পড়াশোনায় ফোকাস করা, আর আমি বর্তমানে তার টিচার। সে জায়গায় কি করে নিজের স্টুডেন্টকে অধপতনের মুখে ঠেলে দেই? ভার্সিটিতে যাক, এমনিতে বেটার কাউকে পেয়ে যাবে। রুদ্রর কথায় আলিশা হাসে। মেঘ স্তব্ধ হয়ে বসে আছে। রুদ্র তাকে নিয়ে ভাবছে, মাথা ঘামাচ্ছে। এতে যেন তার একটু শান্তি লাগছে। একতরফা ভালোবাসা তো, সেজন্য প্রিয় মানুষটার মুখে নিজের নামটা শুনতে এক সাগর সুখ অনুভব হচ্ছে। আড্ডা শেষে তারা ডিনার করতে বুফেতে যায়। মেঘ নিজের খাবার খাচ্ছে চেয়ারে বসে। তার টেবিলে আর কেউ নেই। তখন কোথা থেকে রুদ্র নিজের প্লেট নিয়ে মেঘের সামনের চেয়ারটায় বসে। রুদ্রকে দেখে মেঘ আশেপাশে চোখ বুলায়। আলিশা রাখিদের সাথে বসে খাচ্ছে। রুদ্র এখানে বিষয়টা তার হজম হচ্ছে না। নিজেকে দমিয়ে রাখতে না পেরে বলল, স্যার, কোনো প্রবলেম? আপনার কেন মনে হলো কোনো প্রবলেম? না, আপনি সবার সাথে না বসে এই টেবিলে কেন? ওয়েট, টেবিলটা কি আপনার নামে রেজিস্ট্রি করা নাকি যে আমি এসে বসতে পারবো না? আমি সেভাবে বলিনি। মেঘের মলিন নরম কণ্ঠে রুদ্র তাকালো। মেয়েটা কোনো কিছু নিয়ে চিন্তিত, নাকি কোনো বিষয়ে হার্ট হয়েছে। আর ভাবেনি রুদ্র চুপচাপ খেয়ে উঠে পড়ে। পরের দিন সকালে তারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয়। তারা সবাই সেন্ট মার্টিন যাবে। সিএনজি ধরে কলাতলি যায়, সেখান থেকে সেন্ট মার্টিনের জাহাজ ধরে। আলিশা রুদ্র পাশাপাশি বসে আছে। এই তো আলিশা ভিডিও করছে, পিক তুলছে রুদ্রের সাথে। মেঘ তাদের খুনসুটি দেখছে। আরোহী তার মতো করে ব্যস্ত। সেন্ট মার্টিন গিয়ে সমুদ্রের নীল পানিতে পা ভেজালো মেঘ। ঠান্ডা হিমশীতল বাতাস উপভোগ করলো। এই ঠান্ডা বাতাসটা মন দেহ দুটোকেই সতেজ করে দিল। ইস, কি একটা আলাদা শান্তি আছে বটে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। সেন্ট মার্টিন অনেকটা সময় কাটিয়ে তারা রওনা দেয় ইনানি বিচের দিকে, যেটা পাথরের সৌন্দর্যে মনোমুগ্ধকর। কক্সবাজার থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইনানি বিচ। স্বচ্ছ জলরাশিতে চোখ ধাঁধানো দৃশ্য। মেহরাব, অর্ণব, রুদ্র সেই স্বচ্ছ জলরাশিতে নেমে পড়ে, সাথে রং বেরঙের পাথর। মেঘ নিজের ক্যামেরা বন্দি করছে সব কিছু। ইনানি সমুদ্রে
রৌদ্রের স্বচ্ছ পানিতে কয়েক ঘন্টা গা ভিজিয়ে বসে থাকে তারা তিনজন। মেঘ পাথরের উপর বসে পা ভিজিয়ে রাখছে, বাকিরাও বসে আছে। মেঘ উঠে দাঁড়ায়, কিছুটা দূরে আসতেই আচমকা ধাক্কা লেগে নিচে পড়ে যায়। কারোর সাথে ধাক্কা লাগায় তাতেই বেশ চটে যায় মেঘ। পাশে তাকাতে মেজাজ হারালো, চেঁচিয়ে বলল, ধামড়া একটা লোক, চোখে কি কম দেখেন? এরকম বাচ্চাদের সাথে ছোটাছুটি করছেন কেন? মেঘের কথায় নিচ থেকে উঠে দাঁড়ায় নেবরাস। চশমাটা ঠিক করে পাশে দাঁড়ানো বাচ্চাটাকে কানমলানি দেয়, তাতে বাচ্চাটা আহ শব্দ করে ওঠে। মেঘ তখন চেঁচিয়ে বলে, নিজের ছেলেকে পরে মারতে পারবেন, আগে আমার কোমরটা তো শহীদ করে দিলেন, এবার উঠতে তো হেল্প করুন, অকৃতজ্ঞ লোক। মেঘের কথায় নেবরাস সহ বাচ্চাটা মেঘের দিকে তাকায়। নেবরাস হাত এগিয়ে দিতেই বেগ উঠে দাঁড়িয়ে নিজের জামা কাপড় ঝাড়তে লাগে। তখন নেবরাস বলল, সরি মিস, দেখতে পাইনি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, দেখবেন কিভাবে? চোখ তো বাড়িতে রেখে এসছেন। নিজের বাচ্চাকে নিয়ে এত ছোটাছুটি করার শখ হলে বাড়িতে গিয়ে গার্ডেনে ছোটাছুটি করুন না। আমার বাচ্চা। আমাকে প্রশ্ন করছেন? একদম ঢং করবেন না, আপনাকে দেখেই বোঝা যায় 4 বাচ্চার বাপ। বিয়ে করলাম না, 5 বাচ্চার বাপ বানিয়ে দিলেন। তখন আবার একজন মহিলা আসে, মেঘের দিকে এক নজর তাকায়, ছোট বাচ্চাটার উদ্দেশ্যে বলে, এত ছোটাছুটি করার জন্য কি গেছে? মেজবাহ তোমার আম্মু তোমায় মারবে দেখো, তখন আমিও কিছু বলবো না, আর না তোমার মামা কিছু বলবে। মেঘ তাকায়, এতক্ষণে বুঝলো বাচ্চাটা মামা এই ভদ্রলোক, তাতে মুখ বাঁকায়। আসলে এই লোকটাকে এই বাচ্চার বাপ মনে করেছিল মেঘ। নিব্রাস, তুমিও পারো বটে, তুমি মেজবাহকে প্রশ্রয় দাও। আম্মু তো ছোট, এমন করছো কেন? আপনারা মজা করেন আরেকজনকে ফেলে দিয়ে, চোখগুলো বাড়ি থেকে এনে নিজের কাছে রেখে দিন, তাহলে আর এমন হবে না। কথাটা বলে মেঘ চলে আসে। নেবরাস মিশবাবুর সাথে তার মা মেঘের চাওয়ার পানে তাকিয়ে আছে। মেয়েটাকে নির্বাস। তখন মিশবাহু বলে, বৌমনি হবে কিভাবে? ওকে ধাক্কা দিয়ে তুমি মিসবাহ। আম্মু, আমি দৌড় দিয়ে দিয়েছিলাম, খেয়াল করিনি। নেবরাস বলল। তার কথায় তার আম্মু আর কিছু বলেনি। দুপুরের শেষ সময়ে বিকেলের দিকে তারা কক্সবাজারের দিকে রওনা দেয়। রিসোর্টে গিয়ে চেঞ্জ করে লাঞ্চ করে নেয়। প্রচুর খিদা লেগেছে সবার। আগামীকালকে তারা হিমছড়ির দিকে যাবে। রুমে এসে ফোন হাতে ব্যালকনিতে যায় আলিশা। তার ফোনে অজস্র কল, ব্যস্ততার কারণে ধরতে পারেনি। তার উপর রুদ্রর সাথে কোনো রকম রিস্ক নিতে চায়নি আলিশা। ব্যালকনিতে এসে কল রিসিভ করে ধমকের স্বরে আলিশা বলে, সেন্স নেই তোমার মাঝে? বলেছি না আমি রুদ্রর সাথে ট্যুরে এসেছি, নিজে মরতে চাও, সাথে আমাকেও মারতে চাও? অপর পাশ থেকে রাগী কণ্ঠে জবাব এলো, রুদ্রর সাথে গেলে তো সবই ভুলে যাও। আমি কে, খবর রাখো। মাথা গরম করবি না। জাস্ট শাট আপ। আমার ঠেকা না তোমার ঠেকা, আমার কাছে সব কল রেকর্ডিং, পিকচার, ভিডিও আছে আমার কাছে। আমি ভাই ছেলে মানুষ, এমন হাজারটা আলিশা আসবে যাবে, বাট এই আলিশার কাছে কিন্তু হাজারটা রুদ্র আসবে যাবে না। রুদ্র ভাই এক পিস। শত্রুর এত গুনগান গাইছিস যে? গুনগান না, জাস্ট সত্যিটা বললাম। আমিও কিন্তু এক পিস আলিশা বেবি, সো ভেবে চিন্তে কথা। আচ্ছা বাদ দাও, আগামীকালকে রওনা হব, দেখা হবে শীঘ্রই। অপর পাশের ব্যক্তি কল কেটে দেয়। আলিশা তার হাতের আঙ্গুলে থাকা রিংটার দিকে তাকায়। এটা রুদ্রের দেওয়া ভালোবাসা। আলিশা রুম থেকে বাইরে আসতে দেখে রুদ্রও তাদের রুমের এদিকেই আসছিল। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কোনো কারণে রেগে আছে। তার পেছন দিয়ে মেঘও আসে রুম থেকে। সে মেহরাবের রুমে যাবে। এরই মাঝে আলিশা এবং রুদ্রের মাঝে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে রাগ দেখিয়ে আলিশা হাতের রিংটা খুলে রুদ্রের দিকে ছুঁড়ে মারে। রুদ্রও তেজ দেখিয়ে রুমে চলে যায়। আলিশাও রুমের দিকে অগ্রসর হয়। মেঘ তড়িঘড়ি রিংটা কুড়িয়ে হাতে নেয়, নিজের অনামিকা আঙ্গুলে পরে নেয়। এক নজর আংটিটার দিকে তাকায়, পরক্ষণে খুলে সেটা হাতে নেয়। মেহরাবের রুমের দরজার সামনে নক করে মেঘ। রাখি দরজা খুলে দেয়। মেঘ এসেছে মেহরাবের ব্লুটুথ নিতে, তারটার চার্জ শেষ।
ব্লুটুথ নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। রিংটা খুলে ব্যাগে রাখে মেঘ, অতপর খাটে ধপাস করে পড়ে আর ঘুমের ঘোরে তলিয়ে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে রাগে ফুঁসছে আলিশা। রুদ্রের এত বড় সাহস, ওকে সন্দেহ করছে। আলিশা বুঝতে পারছে না ওদের সম্পর্কটা এমন হয়ে যাচ্ছে কেন। কারোর বদ নজর পড়েনি তো? কার নজর পড়বে? এই জন্যেই হয়তো বা বলে ভালোবাসা বেশি লোক দেখাতে নেই, নজর লেগে যায়। কিন্তু আলিশা এসব কুসংস্কার বিশ্বাস করে না। বাম হাত দিয়ে ডান হাত কচলাচ্ছে আলিশা। জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে মেসেজ সেন্ড করে। কবে বিয়েটা হবে তাদের? আমি কবে মুক্তি পাবো? অপর পাশ থেকে রিপ্লাই আসে, মেয়েই তো খুঁজে পাচ্ছি না, কাকে দিয়ে কি করব। তাড়াতাড়ি খুঁজো না ইয়ার, আর কতদিন? যেখানে ওকে পাঠাবো ওই গ্রামে মেয়ের অভাব পড়বে না। এমনিতে গ্রামের লোক বড়লোক ছেলে দেখলে বিয়ে না হওয়া মেয়েটাই ঝুলিয়ে দিবে। মেসেজ দেখে আলিশা হাসে। সন্ধ্যায় তারা সমুদ্রের পাড়ে হাঁটতে বের হয়েছে। এরই মাঝে রুদ্র আলিশা এক সাইডে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। মেঘ আংটিটা নিয়ে আসে তাদের মাঝে। মুচকি হেসে সেটা আলিশার দিকে এগিয়ে দেয়। মেঘের হাত থেকে আংটিটা নিয়ে পুনরায় পরে নেয় আলিশা। হাসে মেঘ। মেঘের দিকে এক নজর তাকায় রুদ্র। ছোট্ট করে ধন্যবাদ দেয় মেঘকে। তাতেও মেঘ মুচকি হাসে। মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে ভীষণ। আর আপনাদেরটার কথা বলে তো লাভই নেই। আলিশা আপু, সবসময় হাসি খুশি থেকো রুদ্র স্যারকে নিয়ে। মেঘের কথায় হাসে রুদ্র। আলিশা নিজে থেকে রুদ্রের এক বাহু আঁকড়ে ধরে বাহাত দিয়ে নিজেও হেসে বলে, ইনশাল্লাহ তাকে নিয়ে যাতে হ্যাপি থাকি। মুগ্ধ চোখে তাকায় মেঘ। আলিশার হাসি মাখানো এই কথাটা একটু বেশি পছন্দ হয়েছে মেঘের। শুধু কথাটা না, আজ তো আলিশাটাই মেঘের ভালো লাগে। পরের দিন নাস্তা করেই তারা রেডি হয়ে রওনা দেয় হিমছড়ির উদ্দেশ্যে। হিমছড়ি কক্সবাজারের দক্ষিণে অবস্থিত। হিমছড়ি পাহাড় এবং ঝর্ণার কারণে বেশ জনপ্রিয়। তারা সবাই গাড়িতে করে যাত্রা শুরু করে। যাওয়ার পথে সবুজে ঘেরা পাহাড়, সমুদ্রের নীল জল, সবাই বেশ উৎসুক হয়ে দেখছে। এই পাহাড়, এই সমুদ্র, এত বেশি সুন্দর শান্তিময় জায়গা। কক্সবাজার থেকে 18 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা হিমছড়ি পৌঁছয়। সেখানে ঝর্ণার পানি, পাহাড়, অন্যরকম একটা ফিলিংস। রুদ্র, মেহেরাব, অর্ণব তারা পাহাড়ে উঠবে। কয়েকশো সিঁড়ি পাড়ি দিয়ে তারা পাহাড়ে ওঠে। পাহাড় থেকে গ্রাম এবং সমুদ্র দেখছে তারা। মেঘ, আলিশা, আরোহী, রাখি তারা সমুদ্রের কাছে। সময়ের সাথে কাটানো কিছু মুহূর্ত এবং জায়গাটা ক্যামেরা বন্দি করে নেয়। হিমছড়ির ঘোরাঘুরি শেষ করে কক্সবাজার ফিরতে 1টা বেজে যায়। আজকে বিকেলে যেহেতু চলে যাবে সবাই, স্পিড বোটে ওঠা বাকি। সেই সাথে সমুদ্রে আরও কিছু মুহূর্ত কাটানো। মেইন পিচ থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত 1 রাউন্ড করে ঘোরে সবাই। 2 কাপেল তাদের কিছু পিকচার তুলে নেয়। সমুদ্রের পানিতে পা ভেজানো, বিশাল বিশাল ঢেউ, জলরাশি সব উপভোগ করা অন্যরকম একটা মুহূর্ত। দুপুরে লাঞ্চ করে পুনরায় রেডি হয়ে নেয় সবাই। এই তো এই 2 দিন ঘোরাঘুরির মধ্যে কেটেছে সবার। সমুদ্র বিলাস, আড্ডা, মাস্তি এসবের মাঝে বিকেল 4টায় সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আসার দিনের মতোই সবাই বসে পড়ে। মেঘ আরোহীর পাশের সিটে বসে কানে ব্লুটুথ গুঁজে গান শুনছে। দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। রবীন্দ্রসঙ্গীত শুনছে মেঘ। আকাশের পানে তাকিয়ে আছে। আইমান, আইমান চেঁচিয়ে ডাকছে সাদিয়া। মায়ের ডাক শুনে নিচে আসে আইমান। বিরক্তি নিয়ে আইমান বলে, কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছ কেন? রাখির বর মেহরাবের একটা ছোট বোন আছে, দেখতে মাশাআল্লাহ। একেও তো কাজে লাগাতে পারি আমরা। আম্মু, মেয়েটাকে শুধু শুধু টেনে কিছু হবে? বাচ্চা একটা মেয়ে, আমাদের গেমের আগামাথা কিছুই বুঝবে না। এই রুদ্রটাকে এই রাস্তা থেকে সরিয়ে দেই। দেখো কিভাবে বাড়ি দখল করে নিয়েছে, আবার একটা গাড়িও।
সে এসব পায়? সতীন মরেছে তো, সাথে দিয়ে গেছে যন্ত্রণা। বিড়বিড় করে বললেন সাদিয়া। আইমান সেসবে পাত্তা না দিয়ে নিজের রুমে চলে যায়। ঢাকার আশেপাশে একটা গ্রাম খুঁজছে সে, কিছুটা জঙ্গলপূর্ণ গ্রাম। এই শহরে আদেও জঙ্গল পাওয়া যাবে? যেখানে যাও সেখানেই লোকালয়, মানুষের আনাগোনা, ব্যাস। এই ঢাকা শহর থেকে 30 কিলোমিটার দূরে আছে একটা গ্রাম। এই জঙ্গলে, সেখানে মেবি রুদ্র লাশ ফেলে দিলে ও কেউ কিচ্ছু জানবে না। কোথায় আইমান? চলে যাব দেশের বাইরে, কেউ আমার একটা সুতো খুঁজে পাবে না। এই রুদ্র সরে যাবে, উফ, আমার পথের কাঁটা আমি উফরে ফেলবো। আইমানের ভাবনার মাঝে তার বাবা রাইহান চৌধুরী আসে, চিৎকার চেঁচামেচি করছে। পুনরায় আইমান নিচে যায়। তার মা সাদিয়ার সাথে ঝগড়া করছে তার বাবা। আইমান পুরো কাহিনীটা বোঝার ট্রাই করছে। রুদ্রকে তাদের এই চৌধুরী অন্দর মহলে নিয়ে আসতে চায়। কথাটা শুনে চোয়াল শক্ত করে নেয় আইমান। তাদের ঝগড়ার মাঝে এসে নিজেই চিৎকার করে বলে, রুদ্র কেন আমার আন্দরমহলে আসবে? ওকে না তুমি বাড়ি একটা দিয়েছো? তোমাকেও তো একটা দিয়েছি, ভুলে গেছো? আমার ওই 2 সন্তানেরও সমান অধিকার আছে অন্দরমহলের উপর। না, কোনো অধিকার নেই। রুদ্র আসবে না এই অন্দরমহলে। রুদ্র আসবে, এটাই আমার শেষ কথা। তা রুদ্র তোমার কথা শুনবে তো? সাদিয়ার কথায় চুপ করে রাইহান চৌধুরী। না শুনলেও রুদ্রকে শুনতে হবে কথা। সে চায় তার সন্তান 4 জনই সমান সবকিছু পাক, কোনো কিছু থেকে যাতে রুদ্র এবং রাখি বঞ্চিত না হয়। হয়তোবা রুদ্রকে সময় দিতে পারেননি রাইহান চৌধুরী, তবে তার যেটা প্রাপ্য সেটা ঠিকই দিয়েছেন। প্রপার্টির ক্ষেত্রে বেইমানি করেননি তিনি, শুধু বেইমানি করেছেন রুদ্রের মায়ের সাথে, নিজের আগের স্ত্রী জাফিয়ার সাথে। সেসব তো একটা অতীত এবং ভুল। সন্তান দুটো তো তারই। কি হলো রাইহান? সাদিয়ার কথায় চকিত নজরে তাকায় রাইহান, বেশ কঠোর গলায় বলে, আমার ছেলে রুদ্র তোমার ছেলের মতো বেয়াদব না। আমার রুদ্র অবশ্যই আমার কথা শুনবে, তুমি দেখো। রুদ্র আসবে না এই অন্দরমহলে, সেটা তুমিও দেখে রেখো। রুদ্র আসবে না, রুদ্র আসবে না। সাদিয়া রাইহান চৌধুরীর তর্কের মাঝে আইমান চেঁচিয়ে বলে, ওকে ফাইন, আসবে রুদ্র, আমাদের সাথেই অন্দরমহলেই থাকবে। নিজের ছেলের কথায় রাগী দৃষ্টি নিক্ষেপ করে সাদিয়া। আইমান কিভাবে রাজি হয়ে গেল সেটাই বুঝতে পারছে না সাদিয়া। রাইহান চৌধুরী নিজের ঘরে চলে গেলেন। সাদিয়া সোফায় স্থির হয়ে বসলেন। তখন আইমান এসে বলল, কুল আম্মু, রুদ্র নামক প্রাণী তো থাকবে না আর, আবার অন্দরমহলে আসবে, থাকবে, সংসার পাতবে, অনেক দেরি। ভেবে দেখিনি, পথ থেকে কাটাও উপড়ে দাও। হাসে আইমান। গুটি গুটি পায়ে নিজের রুমে গিয়ে বসে। ফোন হাতে নিয়ে কল লাগায়। কলেজে এসেছে মেঘ। 3য় পিরিয়ডে তাদের বায়োলজি ক্লাস। মেঘের এই স্যারের ক্লাস বোরিং লাগে। সে কি বলে নিজের ঠোঁটের কথা আটকে রাখে, বাইরে আর আসে না। সে সাথে লেকচার, নিজের সুনাম তো আছেই। 2nd ইয়ারে এখন রুদ্রের ক্লাস। মেঘ 7-5 না ভেবে 2nd ইয়ারে মায়ার কাছে চলে যায়। গিয়েই মায়ার পাশের সিটটাই বসে পড়ে। এই মায়াও তাকে হৃদের মতো করে কম পচায় না। কি রে, বাঙ্গির সিল্কার এনে আসলি যে? ওই টাকলার ক্লাস ভালো লাগে না, রুদ্রকে দেখতে আসছি। বেহায়া দেখেছি ভাই, তোর মতো একটাও দেখি নাই। হায়াত থেকেও বড় বেহায়া তুই। চুপ কর তো, ভালোবাসার মানে তুই কি বুঝবি? হ্যাঁ, আমি বেহায়া কারণ আমি ভালোবাসি, সেজন্য এত বেহায়া হই। না হলে কত ছেলেকে রিজেক্ট করলাম। কই বেহায়া হলে তো তাদের সাথেও ঘেঁষাঘেঁষি করতাম। শোন ভাই, এটা রিয়েল লাভ, সেজন্য আমি বরাবরই বেহায়া হই। কথা কবি না। দেখ, তোর পেছনে যারা ঘোরে তাদের তুই পাত্তা দেস না। দেখ, তুই যার পেছনে ঘুরিস সে তোকেই পাত্তা দিচ্ছে না। হিসাব ইকুয়াল। এটাই সৃষ্টি নিয়ম। ভাই, তার জিএফ আছে। আমি জানতে চেয়েছি, যদি বউ থাকতো তাহলে তুইও এমন পাগলামি করতি। ম্যারিড জানলে কখনোই তার প্রতি ফিলিংস আসতে দিতাম না। আর এটা সৃষ্টিকর্তাও জানে, যার সামনে ভালো কিছু আছে। মাথা মোটা, চুপ থাক। সামনে তার বিয়া,
আর তুই ভালো কিছু আশা করস? মায়ার কথায় মেঘ আর কথা বাড়ালো না, উঠে একেবারে লাস্টের সিটে গিয়ে বসলো, যাতে তাকে মেয়েদের এত মাথার ভিড়ে দেখা না যায়। কিছুটা আড়ালে যথাসময়ে ক্লাসে উপস্থিত হয় রুদ্র। সে কেমিস্ট্রির কিছু অধ্যায় এক্সামের জন্য কালেক্ট করে দিচ্ছে। মেঘ গালে হাত দিয়ে রুদ্রকে দেখছে। রুদ্রের বার কয়েক চোখ গেছে মেঘের দিকে। একটু পর সে নিচেও এসে মেঘের সামনে দাঁড়ায়। মার্শিয়া জাহান, মেঘ, স্ট্যান্ড আপ। দাঁড়াই মেঘ। কিছু জিজ্ঞেস করবেন স্যার? এখন তোমার ডিপার্টমেন্টে বায়োলজি ক্লাস চলছে, এখানে কেন? তোর ওই টাকলাই কি জানি বলে, আমি বুঝি না। ওনার নিজের মুখে করা নিজের জন্য প্রশংসা শুনতে শুনতে বোর হয়ে গেছি, এখন আপনার ক্লাসে আসলাম। মেঘের কথায় সিনিয়ররা সবাই হেসে দেয়। রুদ্র গম্ভীর মুখে বলে, সাইলেন্ট। সাথে সাথে ক্লাসরুম নীরব। অতঃপর মেঘের উদ্দেশ্য করে রুদ্র বলে, স্যারকে টাকলা বলে সম্বোধন করায় আপনাকে কান ধরে বাকি ক্লাসগুলোতেও দাঁড়িয়ে থাকবে। আপনার ডিপার্টমেন্টে পরের ক্লাসটা আমার। ভাববেন না এখন বেল বাজবে আর আপনি মুক্ত। বেয়াদবি করেছেন আপনি। শিক্ষক কিসের সমান জানেন? অবশ্যই জানি, শিক্ষক ফাদারের সমান, বাট আপনি স্যার আমার ব্রাদার। থামিয়ে দেয় রুদ্র। মেঘ খুব গর্বের সাথে কথাগুলো বলছিল, এতেই বেশ চটে যায় রুদ্র। এই মেয়েটা এত চঞ্চল আর ঠোঁট কাটা স্বভাবের, দেখেই বোঝা যায়। শিক্ষক বাবার সমতুল্য, ভাইয়ের মতো না যে আপনি মশকরা ইয়ার্কি করবেন। আগামীকালকে মেঘের শেষ পরীক্ষা। পড়া শেষ করে ব্যালকনিতে বসে চাঁদ দেখছে মেঘ। অনেকগুলো মাস পেরিয়ে গেল অনুভূতি গোছানো, সাজানো পাগলামির মধ্য দিয়ে। আজও মনে পড়ে রুদ্রকে নিয়ে নিজের করা পাগলামিগুলো। রুদ্রকে প্রথম যেদিন দেখেছিল সেই দিনই মেঘ অন্যরকম কিছু অনুভব করে, যেটা ভালো লাগা ছিল, তবে কয়েকদিনের মাঝে একটু বেশি প্রগাঢ় হয় অনুভূতি। প্রথম ক্রাশ, ভালো লাগা এবং একতরফা ভালোবাসা। রুদ্র এই তো রুদ্রকে লুকিয়ে দেখা, রুদ্র একদিন কলেজে না আসলে ব্যাকুল হওয়া, রুদ্রকে মিস করা, বাড়িতে এসেও রুদ্রকে নিয়ে ভাবা, দিন শেষে মনের কথাগুলো ডায়েরিতে লিখে রাখা। রুদ্রের হাঁটা চলা, কথা বলা, হাসি সব মস্তিষ্কের প্রতিটা নিউরনে নিউরনে গেঁথে নিয়েছে মেঘ। রুদ্রের ভালোবাসার একজন মানুষ আছে জানার পর নিজেকে অনেকটা তুচ্ছ তাচ্ছিল্য মনে হয়েছিল। বিশেষ করে নিজের ভাবনাগুলো, কল্পনা সবই। পাগলামিগুলো বাইরে থেকে গুছিয়ে নিলেও ভেতর থেকে পোড়ায়, হৃদয় পুরে দগ্ধ। ঠিক তখনই মেসেজের শব্দে আকাশের দিক থেকে চোখ সরিয়ে নেয় মেঘ। ফোনে আরিশের পাঠানো একটা মেসেজ জলজল করছে, তাতে লেখা, আগামীকালকে দেখা করব তোমার সাথে, কিছু কথা বলার ছিল। মেঘের সন্দেহ হয় আরিশ কি বলতে চাইছে সেটা মাথায় চলে এসেছে। মাঝে মাঝে কথা হতো ফেবুতে আরিশের সাথে। মেঘ কখনো মেসেজ দেয়নি, আরিশ নিজেই তাকে নক দিত। বেশি রিপ্লাই দিত না মেঘ। রাখি এসেছে মেঘের রুমে। মেঘকে ব্যালকনিতে বসে থাকতে দেখে সেও গেল। মেঘ আজকাল মন মরা, কারণটা জানবে জানবে করে জানা হয়নি রাখির। লাস্ট এক্সাম প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ ভালো। কোনো কিছু নিয়ে চিন্তিত? এই আমার ননদিনী আবার ব্রোকেন হয়নি তো? ঠিকই ধরেছ আপু, আসলেই আমার ননদিনী ব্রোকেন। তা ব্রোকেন বানালো কে? তোমার ভাই ছাড়া কে? কারো সাহস আছে নাকি আমাকে ব্রোকেন বানানোর? আমার ভাই তো একজনই সামলাতে পারে না, আর তোমাকে প্রশ্নই আসে না। এতদিন তো পাগল হয়ে যেত। হয়নি না, বুঝে নাও মেঘ ভালো হয়ে গেছে, তাই দুজন সামলাতে হিমশিম খেতে হয় না। বুঝেছি, জামাই দরকার তোমার। সত্যি বুঝেছ? আমি সিরিয়াস জানো আপু, আমার দ্বারা এসব পড়াশোনা হবে না। তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় করে দাও, একদম দূরে পাঠিয়ে দেবে, যাতে এই শহরের কোনায় কোনায় পড়ে থাকা তোমার স্মৃতি আমায় জ্বালাতে না পারে। একেবারে মুক্তি চাই। কলেজে এসেছে রুদ্র। আজকাল মনটা একটু বেশি বিষণ্ণতায় কাটে। একাকিত্ব নেই, সঙ্গ দেওয়ার মানুষ।
আলিশার সাথে সম্পর্কটা মলিন হয়ে গেল। চাচ্ছে রুদ্র তো আলিশাকে ভালোবাসে, আগলে রাখতে চায়, কিন্তু আলিশা তো রুদ্রের হতে চায় না। রোজ ঝগড়া, কথা কাটাকাটি, মলিনতা, মূল্যহীন দূরত্ব। রুদ্র ভেবে পায় না কি হলো আলিশার। যে মেয়ে রুদ্র বলতে পাগল, সেও আজ রুদ্রকে অবহেলা করছে। আসলেই নারীদের মন বোঝা বড় দায়। দীর্ঘশ্বাস ছেড়ে অফিসের দিকে হাঁটা ধরে রুদ্র। মনটা বড্ড খারাপ। আলিশাকে হারিয়ে ফেলার ভয় মনে জেঁকে বসেছে। তার মাকে মেরে ফেলার পর থেকে সব ছেড়ে দিয়েছিল রুদ্র। একা থাকা, কম কথা বলা, সবাইকে এড়িয়ে চলা। বাবা দ্বিতীয় বিয়ে করলো গোপনে, সেখানে রাখির সমবয়সী একটা ছেলেও ছিল। কি কঠিনতম দিন ছিল সেদিন, যেদিন তার চোখের সামনেই তার বাবা তার মাকে মেরে ফেলল। দরজার আড়ালে চুপটি করে দাঁড়িয়ে দেখেছিল রুদ্র। আলিশা রুদ্রের জীবনে আসার পর রুদ্র কিছুটা মুভ অন করেছিল, সেটাও আলিশার কাছে, বাইরের মানুষের কাছে আগের রুদ্রই। না চাইতে আলিশাকে বড্ড বেশি ভালোবাসে রুদ্র। হলের ডিউটি শেষে অফিস কক্ষে আসে রুদ্র। আলিশার ফোনে কল দিতে ব্যস্ত দেখালো। তবে কি তাদের 3.5 বছরের সম্পর্ক শেষের পথে? খোলামেলা একটা জায়গায় এসেছে মেঘ, সাথে আছে হৃদ, লিমা। আলিশের জন্য অপেক্ষা করছে তারা। সারি সারি সাজানো গাছ, সামনে বিশাল বড় লেক, জোয়ারে পানি ভাসছে। ঠান্ডা বাতাস, দিনের অন্তিম প্রহরে খুব বেশি ভালো লাগছে।